সুপ্রিয় দর্শক ও সুধী আসসালামু আলাইকুম। সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি ড্রিম ফার্টিলিটি কেয়ার নিবেদিত ডক্টর অনুকা রায়ের বন্ধ্যত্ব চিকিৎসার নতুন দিগন্ত অনুষ্ঠানটিতে। তো আমরা আমাদের আজকের যে বিষয়টি রেখেছি তা আমাদের যে এই যে ৫ দিনের পর্বটা চলছে, এই ৫ দিনের পর্ব অনুযায়ী যে আমরা বিভিন্ন বিষয়গুলোকে ধাপে, ধাপে নিয়ে এসেছি, আজকে তার ৪র্থ পর্যায়ে আমরা আছি এবং ৪র্থ পর্বটিতে যে টপিকটা নিয়ে কথা বলছি তা আমার কাছে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমরা যখনই আইভিএফ কথাটা বলি, আইভিএফটা হয়তোবা আমরা ডাক্তার দেখে হয়তোবা ইজি হচ্ছে আমাদের জন্য বোঝাটা। কিন্তু জনসাধারণের জন্য যদি বলি সেটা হচ্ছে আসলে টেস্ট টিউব বেবি। খুব কমনলি আপনারা এটা হয়তোবা ভাববেন যে বাচ্চাটা বোধহয় টেস্ট টিউবে হয়। আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে কি যে বাচ্চাটাকে তৈরি করার জন্য বা এই গর্ভটা করানোর জন্য আমরা কিছুটা ল্যাবরেটরি সহায়তা নিয়ে এই সুন্দরভাবে সায়েন্টিফিক ওয়েতে মানে বিষয়টি করে থাকি বিধায় আমরা হয়তোবা টেস্ট টিউব টার্মটি ইউজ করছি। বাট এটা পুরোটাই সায়েন্টিফিক্যালি হয় এবং সেটা মার পেটেই বাচ্চাটি আসলে বেড়ে ওঠা হয় এবং সেখান থেকে আসলে পরবর্তীতে জন্মদান প্রক্রিয়াটি হয়ে থাকে। তো এখানে বিষয়টা হচ্ছে যে যখনই আইভিএফ কথাটা আসে, আমরা ধাপে, ধাপে ভাবি যে আইভিএফ করলে হয়তোবা আমার বাচ্চা হয়ে যাবে অথবা আইভিএফ অনেক টাকা খরচ, আমি কি করতে পারবো কিনা? বা আইভিএফ টা আসলে কয়বার করতে হবে? বা ১ম এই কি সাফল্য আসবে কিনা? বা ১ম এ সাফল্য না আসলে আমি হতাশায় একদম হারিয়ে গেলাম। আর মনে হয় করা যাবে না। এই যে নানা ধরনের ভ্রান্তি, কারণ আসলে কি এই প্রেগন্যান্সি পুরোটা পর্ব জুড়েই যখন ইনফার্টিলিটি টা একবার চলে আসে, তখন কিন্তু পুরোটাই একটা ধৈর্যের বিষয় হয়ে দাঁড়ায়। তো সেখানে যাতে ভুলভ্রান্তির সুযোগ না থাকে, সেখানে যাতে ভুলভ্রান্তি দিয়ে আমাদের প্রসেসটা আরো ডিলে না হয়ে যায়, আমরা যাতে আরো বেশি মাত্রায় এটাকে নিজেদের মধ্যে আসলে অসুবিধা তৈরি না করি, সেই জায়গা থেকে আজকের আমাদের বিষয়টি আমরা রেখেছি যে আইভিএফ এর প্রতিটি ধাপে আপনি কি আশা করবেন আসলে? ডক্টর আপনাকে কিভাবে ট্রিটমেন্ট দিবে, কি করবেন এবং আপনি আসলে তখন এই ধাপগুলোতে কি, কি আশা করবেন? তো আজকে খুবই চমৎকার একটা বিষয়, কারণ এটা নিয়ে ক্লিয়ারলি আসলে অনেকেই জিজ্ঞেস করা হয় না বা বলা হয় না, বা জিজ্ঞেস করলেও হয়তো অ্যান্সার গুলো ঠিক মতো পাওয়া যায় না। বাট আমরা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আজকে নেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে আছেন অত্যন্ত সুনামধন্য ডক্টর অনুকা রায় ম্যাডাম, যিনি বন্ধ্যত্ব এবং আইভিএফ এর ব্যাপারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। ইন্ডিয়া থেকে তিনি তার প্রশিক্ষণ নিয়েছেন এবং তিনি সফলকামভাবে ড্রিম ফার্টিলিটি কেয়ারে কর্মরত আছেন। আমি শুরুতেই ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি। ম্যাডাম, অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে হেলথ টকের এই ফেসবুক পেজে জয়েন করার জন্য। আপনাকে ধন্যবাদ ডক্টর মলি। কারণ এরকম একটা ব্যাপার নিয়ে আজকে যে আপনি একটা বিশেষ আয়োজন করেছেন এবং দর্শকদের কিন্তু একটা সচেতনতার ব্যাপার আছে এখানে। এটা খুবই ইম্পর্টেন্ট এবং আমি খুবই খুশি যে আপনি আমাকে এটার জন্য বলার জন্য বলছেন। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা আসলে কি ম্যাডাম চেষ্টা করছি যে আমরা যেহেতু ধাপে, ধাপে কিন্তু এগিয়েছি, প্রোগ্রামটি আজকে ৪র্থ পর্বে আছে। আমরা ১ম এ কিন্তু কথা বলেছিলাম ফিমেলদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে, যেটাকে আমরা অনেক সময় বন্ধ্যত্ব বলি এবং আপনি সেটা ক্লিয়ার করেছেন যে সেটা কোনো বন্ধ্যত্বর কিছুই নয়। সেটা শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশন এর একটি প্রবলেম। সেটা যদি মডিফাই করা হয়, কিছু ওষুধ দেওয়া হয়, তাহলে খুব সহজে বন্ধ্যত্বটা উম আ ও প্রতিরোধ করে আমরা প্রসব মানে প্রেগন্যান্সি দিকে যেতে পারি। দ্বিতীয়ত আমরা আরেকটি কথা বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ, সেটা ছিল হচ্ছে পুরুষ বন্ধ্যত্ব। অনেকে অ্যাড্রেসই করতে চান না এবং যারা অ্যাড্রেস করেন তাদেরকে আসলে খুব সহজভাবে কিভাবে চিকিৎসা করে আ আ তাদের স্ত্রীদেরকে সন্তান ধারণে সক্ষম করা হতে পারে, সেই ব্যাপারটিতেও কিন্তু আমরা কথা বলেছি। আজকে আমরা ১ম এ একটু জানতে চাবো যে ম্যাডাম, আইভিএফ এই বিষয়টি আসলে আ আমরা যখন বলি তখন অনেকগুলো কথা মাথায় আসে। শুরুতেই যদি বলি যে একজন কাপল আপনার কাছে আসলো, তখন বাচ্চা নেওয়ার জন্য যদি তারা চায়, তাহলে আমরা প্রথমত কি, কি ভাবে আগাই এবং কি, কি সাজেশন তাকে দিয়ে থাকি? আচ্ছা, এটা খুবই একটা সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যা যেকোনো ইনফার্টিলিটি কাপল কিন্তু কোনো ডক্টর বা কোনো ফার্টিলিটি সেন্টারে গেলেই ভাবে মনে হয় এই যে আমাকে আইভিএফ করে দিবে, আমাকে টেস্ট টিউব বেবি নিতে হবে। হুম, ব্যাপারটা হুম, কিন্তু ওরকম না। যখনই কোনো একজন কাপল আমাদের কাছে আসেন, তখন আমরা কিন্তু ইনিশিয়াল একটা ফার্টিলিটি অ্যাসেসমেন্ট, হ্যাঁ? করে ফেলি। এই ইনিশিয়াল যে ফার্টিলিটি অ্যাসেসমেন্ট মেল এবং ফিমেল পার্টনারের এরপরে কিন্তু ডিপেন্ড করে একজন ফার্টিলিটি ডক্টর তার নেক্সট প্ল্যান অফ ম্যানেজমেন্ট মানে ফাইনাল প্ল্যান অফ ম্যানেজমেন্ট কি হবে এটা তখনই ঠিক করে ফেলে। হুম? যখন আমরা ফার্স্ট এ তাদের আমরা একটা হিস্ট্রি নেই। মেল এবং ফিমেল বোথ পার্টনারের। ফিমেল পার্টনারের ক্ষেত্রে আমরা এজটা দেখি। তারপর menstrual যে পিরিয়ড রেগুলার বা ইরেগুলার কিনা, হ্যাঁ? এমএস এর লেভেলটা তখন আমরা দেখি। বা আগে কোনো ট্রিটমেন্টের হিস্ট্রি তার আছে কিনা। অ্যাসোসিয়েটেড কোনো থাইরয়েড, হাইপারথাইরয়েড বা হাইপোথাইরয়েড, ডায়াবেটিস, হাইপারটেনশন এবং প্রোল্যাক্টিন রিলেটেড কোনো সমস্যা আছে কিনা বা কোনো পেলভিক সার্জারি, টিবি এগুলোর হিস্ট্রি আছে কিনা দেখে নিই। হুম? আর মেল পার্টনারের ক্ষেত্রে কিন্তু আমরা এজটাও ইম্পোর্টেন্ট এখানে। কারণ হুম, 40 এজের পরেই কিন্তু মেলদের হুম, হুম, ফার্টিলিটি ডিক্লাইন করতে থাকে।
তারপর ওই সময় আমরা কিন্তু মেলেরও ক্ষেত্রে টিবির হিস্ট্রি বা কোনো অ্যাজমা আছে কিনা, মামসের হিস্ট্রি আছে কিনা, কোনো অপারেশন যেমন হার্নিয়া বা স্ক্রোটাম বা রিলেটেড ভেরিকোসিল রিলেটেড কোনো অপারেশন আছে কিনা, এগুলো সব হিস্ট্রি নিয়ে ফেলি। হুম হুম। হুম হিস্ট্রি নেওয়ার পরে আমরা ফিমেল পার্টনারকে ইভালুয়েট করি, কিছু সামান্য কিছু টেস্ট দেয়, ফুল একটা অ্যাসেসমেন্ট এখানে করে ফেলি। যেমন আমরা ফার্স্টে কিন্তু একটা ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি করি, সেটা দিয়ে আমরা কি করি, ডিম্বাশয় ডিমের পরিমাণ, ডিমের কোনো আকার এবং জরায়ুতে কোনো বিকৃতি আছে কিনা বা কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা এটাও দেখি। আরেকটা ব্যাপার যেটা ডিম্বাশয় ডিমের কি পরিমাণ মানে কাউন্ট, যেটাকে অ্যান্ট্রাল ফলিকল বলে, এটাও আমরা কিন্তু একটা অ্যাসেস করে ফেলি এখানে। এরপরে আসা যাক আমাদের যে ট্রাক্ট, হ্যাঁ, হিস্টোসালপিঙ্গোগ্রাম আগে করতো, কিন্তু এখন কিন্তু আমরা এটা টোটালি করি না। এখন আমরা সিস, যেটাকে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, এটা করে ফেলি। এটা করে আমরা পুরো ট্রাক্ট ঠিক আছে কিনা এটা দেখে ফেলি। হ্যাঁ, কারণ আইইউআই বা নরমাল যে ওভুলেশন ইন্ডাকশন যখন দিব, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তখন। সাথে আমরা কিছু হরমোনাল অ্যাসেসমেন্ট করে ফেলি, যেমন থাইরয়েড, প্রোল্যাকটিন, ইস্ট্রাডিওল, এমএইচ এবং এখানে কিন্তু আমরা এস্ট্রাডিওলটাও করি। এস্ট্রাডিওলটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ? পিসিওএস এর ক্ষেত্রে বা যখন আইভিএফ, আইইউআই করা হয় তখন এটা ইম্পর্টেন্ট। এজন্য আমরা এটা করে ফেলি। সাথে এলএইচ, এফএসএইচটাও করি। হুম? এইগুলা পরে যদি আমরা করে ফেলি, এই যে ওয়ার্কআপটা একটা ফিমেলের, তাহলে কিন্তু আমাদের একটা অ্যাজল একটা ধারণা হয় হুম এবং হুম। আমরা এই ফিমেলের ক্ষেত্রে নেক্সট প্ল্যান অফ ম্যানেজমেন্ট বা ফাইনাল আমরা কি ট্রিটমেন্ট করব, স্টেপ বাই স্টেপ তখন কিন্তু ক্লিয়ার কাট হয়ে যায়। এখন আসা যাক মেল পার্টনারের ক্ষেত্রে। মেল পার্টনারে আমরা পুরা হিস্ট্রি নেওয়ার পরেও কিন্তু কিছু অ্যাসেসমেন্ট করি। যেমন সিমেন হুম অ্যানালাইসিস, হুম। আমরা এটা খুবই সিম্পল একটা টেস্ট বাট খুব ইনফরমেটিভ। হুম? এখানে আমরা স্পার্মের কাউন্ট, কোয়ালিটি, মরফোলজি, হ্যাঁ? সব দেখে ফেলি। এই যে কাউন্ট, কোয়ালিটি, মোটিলিটি এগুলা যে আমরা দেখে ফেলি, এই দেখার পরে মানে এইটার পর ডিপেন্ড করে কিন্তু যে মেল পার্টনারের, হ্যাঁ? ওগুলো মানে মেডিকেশন থেকে শুরু করে আইইউআই, আইভিএফ, ইক্সি পর্যন্ত চলে যায়। তারপরে সাথে সাথে আমরা কিছু হরমোনও দেখে ফেলি, যেমন এলএইচ, টেস্টোস্টেরন, এফএসএইচ, হ্যাঁ? তারপর হচ্ছে রিলেটেড যে ডায়াবেটিসটা আমরা দেখে ফেলি এক্ষেত্রে, থাইরয়েড, প্রোল্যাকটিন, এগুলা দেখলে একটা ফুল অ্যাসেসমেন্ট হয়ে যায়। হুম? তখন আমরা নেক্সট প্ল্যান অফ ম্যানেজমেন্ট করতে পারি। সাথে যদি এখানে কোনো প্রবলেম পাই তাহলে আমরা স্ক্রোটাল আল্ট্রাসোনোগ্রাফিটা করি বা জেনেটিক টেস্টিং, হ্যাঁ? অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি, অনেকগুলা টেস্ট আছে। সবগুলা আমরা অ্যাসেসমেন্ট করে আমরা ফাইনাল প্ল্যান অফ ম্যানেজমেন্ট মানে ঠিক করি যে এই কাপলটা মেডিকেশন পাবে, নাকি লাইফস্টাইল মডিফিকেশন এ হবে, নাকি আইইউআই লাগবে, নাকি আইভিএফ, নাকি ইক্সি। এটা হুম আমরা হুম। করে ফেলি। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা এখানে একটু ব্যাপার জানতে চাচ্ছিলাম যে আমরা যখন ধাপে ধাপে পরীক্ষাগুলো করছি সেক্ষেত্রে আসলে বয়সের কি কোনো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে কিনা? যে অনেক সময় দেখা গেল যে ইয়াং একটা কাপল যার আ বয়স ২৫ এবং হাসব্যান্ডের বয়স ২৭ তাহলে পড়াশোনা শেষ করেই বিয়ে করে ফেলছে। অনেকে হয়তোবা অ্যাডভান্স আম ডিগ্রি গুলো নিয়ে থাকেন বা পোস্ট মাস্টার্স করে থাকেন বা পড়াশোনার পরে একটু দূর এগিয়ে ক্যারিয়ার করে অনেক দূর এগিয়ে আসেন। সবাই সবার জায়গা থেকে আসলে ঠিক আছে। বাট যদি আমরা বলি যে এই জায়গা থেকে যদি আমরা জানতে চাই যে সবার গর্ভধারণের বিষয়টিতে যদি আমরা একসাথে আনতে চাই, সেখানে আসলে আমাদের প্রশ্নটা যে তাদের ক্ষেত্রেও কি আমরা একইভাবে আগাই কিনা নাকি তাদেরকে আমরা হয়তোবা স্কিপ করে আ আগাই। এটা যদি আমাদেরকে একটু শেয়ার করেন। হ্যাঁ, এটা হচ্ছে আমরা বয়সটাকে অবশ্যই ইম্পর্টেন্স দিব। কারণ ফিমেলদের ক্ষেত্রে বয়সটা যেখানে খুবই ইম্পর্টেন্ট। আমরা 30 কে আমরা একটা মার্ক লাইনে ধরি যে 30 র পরে গেলেই কিন্তু আমাদের আ মানে যে oocyte বা ডিমের হুম, হুম। পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। ছেলেদের ক্ষেত্রেও কিন্তু বয়সটা ইগনোর করার কোনো স্কোপ নাই, হ্যাঁ? 40 র পরে কিন্তু ছেলেদের ক্ষেত্রে স্পার্মের কাউন্ট, কোয়ালিটি সবকিছুই কমতে থাকে বা জেনেটিক মিউটেশন সবকিছুই কমতে থাকে। সুতরাং আমরা কিন্তু কোন কাপল আসলে বয়সটাই আগে আমরা প্রাধান্য দিব। বয়সটা যদি 30 ভিতরে হয় এবং ছেলেদের 40 বা 35 এর ভিতরে হয়, তখন কিন্তু আমরা ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করে তাদের প্ল্যান অফ ম্যানেজমেন্ট ঠিক করে ফেলবো। এর ভিতরে কিছু কিছু কাপল আছে এক্সেপশনাল, যে আর্লি এজে আসলেও কিন্তু তাদের আমরা ট্রিটমেন্ট স্টার্ট করতে বলবো। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় ফিমেলের ক্ষেত্রে পিসিওএস থাকে, তারপর আগে অনিয়মিত মাসিক থাকে, অ্যান্ড্রোজেন রিলেটেড প্রবলেম গুলো থাকে, কোনো পেলভিক সার্জারি বা টিবির হিস্ট্রি, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সাথে সাথে ট্রিটমেন্ট স্টার্ট করতে বলবো। হুম? হুম, হুম। আর মেলের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে অনেক সময় দেখা যাবে যে হার্নিওর‍্যাপি করা বা ভেরিকোসিলের হিস্ট্রি, টিবির হিস্ট্রি, অ্যাজমা, আ মানে ইরেকটাইল ডিসফাংশন, প্রিমেসির ইজাকুলেশন এগুলো যদি থাকে মেলের ক্ষেত্রে, তখনও কিন্তু তাদেরকে আমরা ইভ্যালুয়েশন করে সাথে সাথে ট্রিটমেন্ট স্টার্ট করব। হুম, হুম। তখন কিন্তু আমরা বয়সটা দেখব না। যে ফিমেলের এত বয়স, মেলের এত বয়স। এই প্রবলেম গুলা আছে, তার মানে নেক্সট এ আরো বেশি বাড়তে পারে প্রবলেম।
এইজন্য হুম, তাদের হুম। চিকিৎসাটা আমরা সাথে, সাথে স্টার্ট করব। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা এই যে IUI যখন করি, আ সেক্ষেত্রে একটা বিষয় অনেকের থাকে যে IUI আসলে করা হচ্ছে কারণ হচ্ছে যে তাদের হয়তোবা ডিমের কোয়ালিটি ভালো না, তবে স্পার্মের কোয়ালিটি মানে IUI যেটা ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন, এটা মনে করে অনেকে অনেক অনেকে মনে করেন যে এটা একটা হয়তো হসপিটালে ভর্তি হয়ে অনেকদিন থাকতে হবে একটা কঠিন অপারেশনের মতো। বাট এটা যদি একটু শর্ট করে আমাদের সাথে শেয়ার করেন যে IUI টা কি এবং কাদেরকে করা হয়? হুম। আচ্ছা, আইইউটা কিন্তু একটা সিম্পল প্রসিডিউর। কিন্তু এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। অনেকে এসে বলে যে, "ম্যাডাম আমার আইইউআই করব।" হ্যাঁ? আইইউআই করা মানেই কিন্তু গর্ভধারণ না। এটার মাত্র আমাদের 17 থেকে 20% কিন্তু সাকসেস রেট। হ্যাঁ? অনেকে এসে বলে, "ম্যাডাম আইইউআই করলাম এত টাকা দিয়ে আমার সাকসেস হলো না।" এটা আগেই ক্লিয়ার করা উচিত আইইউআই জিনিসটা কি, কত পার্সেন্ট সাকসেস রেট এবং কাদের ক্ষেত্রে আমরা এটা করতে পারি। ঠিক আছে? এখন যদি কোনো মেল পার্টনারের স্পার্ম কাউন্টটা কম থাকে বা মোটিলিটি মরফোলজিটা কম থাকে বা কোয়ালিটি ভালো না থাকে, এটা যদি মানে একটা মিনিমাম প্রবলেম হয়, হ্যাঁ? যে কাউন্টটা যদি অ্যারাউন্ড 10 মিলিয়নের ভিতরে চলে আসে বা হচ্ছে না, হ্যাঁ? তখন কিন্তু আমরা তখন অ্যাডভাইস করি যে আপনি আইইউআই করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আমরা ফিমেল পার্টনারকে অবশ্যই আমরা আ ওভারি, টিউব এবং ইউটেরাস, ভ্যাজাইনা এই ট্র্যাকটা ঠিক আছে কিনা এটা দেখে নিতে হবে। আইইউআই করলে শুধু তো হবে না। এই ট্র্যাক যদি ঠিক না থাকে বা ফিমেলের এমএইচ, ফলিকল কাউন্ট এগুলো সব দেখতে হবে। হরমোন লেভেল সবকিছু দেখে ফিমেল পার্টনার ওকে থাকলে মেল পার্টনারের যদি মিনিমাম আ প্রবলেম থাকে, মানে সামান্য প্রবলেম থাকে স্পার্ম রিলেটেড, তখন কিন্তু আমরা আইইউআই অ্যাডভাইস করি। এই আইইউআই টা হচ্ছে যখন আমরা অ্যাডভাইস করব, তখন ফিমেলকে তো মাসিকের 2nd বা 3rd ডে থেকে আমরা গোনাডোট্রোপিন এবং মানে অ্যারোমেটিক ইনহিবিটর দিয়ে আমরা স্টেপ বাই স্টেপ তাকে রেডি করি। হ্যাঁ? স্টেপ বাই স্টেপ রেডি করার পরে যখন ডে 11, 12 এ 13 এর ভিতরে যখন তার ম্যাচিউরড বা ডমিন্যান্ট ফলিকল হয়ে যায় 18-20 সাইজ, তখন কিন্তু আমরা ট্রিগার করি এবং তার 34 থেকে 36 ঘন্টা পরে আমরা আইইউআই টা করি। এই হুম, হুম। আইইউআই টার সময় কিন্তু আমরা মেলদের অ্যাডভাইস করে থাকি ৩ থেকে ৫ দিন মেলামেশা স্টপ করে তারপর আসবেন। ওই সময় আমরা সিমেন্টটা কালেকশন করি এবং সিমেন্টটা আমরা বিভিন্নভাবে রেডি করি। যেমন আছে সিমোলস, কোনটা ডেনসিটি গ্রেডিয়েন্ট এবং সুইম আপ মেথড এগুলাতে আমরা রেডি করে একটা আ আ পিপেটের মাধ্যমে আমরা আ ওয়াইফের জরায়ুতে প্রতিস্থাপন করে দিই। মানে এটা হাসব্যান্ডের স্পার্মটাই আমরা ওয়াইফকে দিয়ে দিই। অনেকে ভাবে যে আইওআই মানে হচ্ছে অন্যর স্পার্মটা এর ভিতরে দেওয়া। কিন্তু আসলে কিন্তু সেটা না। অনেক ধন্যবাদ ম্যাডাম। এখানে এই বিষয়গুলো ক্লিয়ার করা দরকার যে আসলে অনেকের ভুল ভ্রান্তি ধারণার জন্য তারা কিন্তু হয়তোবা একটা সেন্টার থেকে হয়তোবা আইওআই করতে বলা হলো, তারা না করে আরেকটা সেন্টারে গেল। তখন তো আবার তাকে নতুন করে শুরু থেকে আবার নতুনভাবে প্রসিডিউর শুরু করা হয়। তার ইনফার্টিলিটি ট্রিটমেন্ট নতুন করে আবার শুরু করা হয়। এটা আসলে একটা জায়গাতে ধৈর্য ধরে যদি কেউ স্টিক টু দ্য পয়েন্ট এ থাকে, আমার কাছে মনে হয় যে এবং আমাদের কাছে মনে হয় যে সে হয়তোবা সম্ভাবনার আলো অবশ্যই দেখতে পারবে। আমরা কথা বলছিলাম আজকে আইভিএফ এর নানা ধাপে আমরা কি এক্সপেক্ট করব সেই বিষয়টি নিয়ে। তো আইভিএফ ধাঁধা কথাবার্তাগুলো আমরা এখন শুরু করব। তার আগে আমরা বলেছিলাম যে IUI কাদেরকে করব এবং ইনফার্টিলিটি কাপলরা আসলে কিভাবে তাদেরকে ট্রিটমেন্ট দিব এবং কাউন্সেলিং করব। ঠিক এই জায়গাতে আমি ম্যাডামের কাছে এখন প্রশ্নটা রাখছি যে IVF ইন ভাইট্রো ফার্টিলিটি বা টেস্ট টিউব বেবি সোজা বাংলায় কাদেরকে করি আমরা আসলে? আচ্ছা, আইভিএফ টা কিন্তু আমরা মেইনলি মেল যে ফ্যাক্টর, মেল ফ্যাক্টরের ক্ষেত্রেই মেইনলি আইভিএফ টা আমরা অ্যাডভাইস করে থাকি। ফিমেল ফ্যাক্টরও আছে, যেমন অ্যাডভান্স এজ, কারো অ্যাডেনোমাইসিস আছে, গ্রেড 3 এন্ডোমেট্রিওসিস, তখন আমরা কিন্তু বলি যে না, আপনি আইভিএফ করতে পারেন। হ্যাঁ? মেল ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা 10 মিলিয়নের নিচে যদি স্পার্ম কাউন্ট টা চলে আসে তখন, হ্যাঁ? তখন কিন্তু আমরা আইভিএফ টা প্রিফার করি। আবার অনেক সময় দেখা যাবে যে 1 মিলিয়ন ও হয়ে যাবে। সিভিয়ার অলিগোজোস্পার্মিয়া, হ্যাঁ? একেবারে টেরাটোজোস্পার্মিয়া, অ্যাজোস্পার্মিয়া, হ্যাঁ? অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া যেটা। স্পার্ম তৈরি হচ্ছে বাট বের হচ্ছে না। তখন কিন্তু আমরা আ প্রেশার-টেশার বা মাইক্রো মানে টেশার মাধ্যমে আমরা স্পার্মটাকে বের করি। বের করে তখন কিন্তু আ ইক্সির মতো প্রসিডিউর ও করা হয়। এখানে যেটা বলা হয় যে আইভিএফ টা হচ্ছে এমব্রায়োলজি ল্যাবে একটা ওসাইটের ভিতরে আপনি স্পার্ম কয়েকটা দিলে এখানে অটো মানে ফার্টিলাইজ হয়ে যায় এবং এমব্রায়ো তৈরি হয়। তখন আমরা গ্রেড 3 বা গ্রেড 5 এমব্রায়োটা আমরা ওইভাবে পেশেন্টকে মানে ফিমেল পার্টনারকে রেডি করে তখন ট্রান্সফার করা হয়। ঠিক আছে?
এখন ইক্সি যেটা করা হয় সেখানে কিন্তু একটা আলাদা একটা মানে স্পেশালাইজড মাইক্রোস্কোপ যেটা বলে ইনভার্টেড মাইক্রোস্কোপ ইক্সি মেশিন, হ্যাঁ? এখানে ওসাইটের ভিতরে স্পার্মটাকে ঢুকিয়ে আমরা ফার্টিলাইজ করে ফেলি এবং তখন হচ্ছে এমব্রায়ো তৈরি করা হয়। তখন আমাদের ল্যাবে রেখে এটাকে গ্রেড 3 বা মানে ডে 3 বা ডে 5 আ এমব্রায়ো তৈরি করা হয় এবং ওই সময় আমরা আ পেশেন্টের কন্ডিশন অনুযায়ী বা প্রিপারেশন অনুযায়ী ট্রান্সফার করা হয়। এক্ষেত্রে যেটা দেখা হয় এখানে কিন্তু ফার্টিলিটি মানে এক্সপার্ট একজন ফার্টিলিটি ডক্টর এবং আ এমব্রায়োলজিস্ট যে উনাকেও কিন্তু খুব এক্সপার্ট হইতে হবে। হুম? তাহলে কিন্তু আইভিএফ এর সাকসেস রেটটা অনেক বেশি ভালো থাকে। আসবে। 60 এখানে to 70% পর্যন্ত হয়ে যায়। হয়ে যায়। এখানে ম্যাডাম একটু জানতে চাই যে অনেক সময় কাপলরা মনে করে কি আমি আইভিএফ নিয়েছি এবং আইভিএফ নিলেই হয়তোবা আমি প্রেগন্যান্ট হয়ে যাব। এটা আসলে কি পুরোপুরিভাবে সঠিক কিনা? যদি আ এটা সঠিক না হয় সেক্ষেত্রে আসলে এক্সপেকটেশন টা কি রাখতে পারে যে তাদেরকে আসলে কিভাবে আমরা এই ব্যাপারটাতে কাউন্সেলিং করি? আচ্ছা, আইভিএফ যেহেতু বা ইকসি একটা কস্টলি একটা প্রসিডিউর এবং স্টেপ বাই স্টেপ এটা কিন্তু একটা সফিস্টিকেটেড একটা প্রসিডিউর, হ্যাঁ? এখানে আমাদের অনেক মানে ফার্স্ট এ কাপলকে আমাদের কাউন্সেলিং করতে হবে, অনেক মেন্টাল সাপোর্ট এর ব্যাপার আছে এবং বলতে হবে যে এটা একটা ব্যয়বহুল এবং কাউন্সেলিং করে তাকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে যে আইভিএফ করলে কিন্তু আপনি একেবারে 100% মানতে পারবেন এমন না। হুম? আইভিএফ এর সাকসেস রেট, হ্যাঁ? উইথ পিজিটি এটা কিন্তু 60-70% হু, হু। হ্যাঁ? পিজিটি ছাড়া কিন্তু 40 থেকে 60 এর মধ্যে আসে। সুতরাং আমরা কিন্তু অনেক সময় এক্ষেত্রে এমব্রায়ো ফ্রিজিং করে রাখি। ১ম ক্ষেত্রে যদি ব্যর্থ হয় তখন আমরা 2nd, 3rd টাইম করতে পারি। সেক্ষেত্রেও ব্যর্থ হলে ৪র্থ বার, ৫ম বারও করা যায়। হুম? আমরা করতে আমার কাছে পারি। একজন পেশেন্ট আসছিলেন ইন্ডিয়া থেকে 6 টাইমস আইভিএফ করে ফেইলড হয়ে আসছেন। হ্যাঁ? কিন্তু সে মেন্টালি এতই আপসেট এজন্য আমাদের মেন্টাল কাউন্সেলিং টা অনেক সময় দেখা যাবে সাইকিয়াট্রিস্ট কাউন্সেলিং ও লাগে। হ্যাঁ? এটা যে একটা ব্যয়বহুল এবং একটা দীর্ঘমেয়াদী প্রসিডিউর এবং তাকে যে অনেক ধৈর্য ধরতে হবে, হ্যাঁ? একবারে করলেই যে হবে এমন না। হু, হু। হ্যাঁ? এমব্রায়ো ফ্রিজিং এর স্কোপ আছে। সুতরাং আমরা 2nd টাইম, 3rd টাইম, 4th টাইম করতে পারি। ঠিক আছে? ১ম করতে বার পারি। বা ২য় বার না হলে 3rd টাইম বা 4th টাইম অনেক সময় ওটা আমরা হয়ে যায়। করতে পারি। হুম? এটা আমাদের আ মাথায় এ রাখতে হবে। এখানে ম্যাডাম রোগীদেরকে আসলে যদি আপনি বলতে চান যে রোগীদেরকে আসলে কোন বিষয়টাতে এখানে সাবধানতা অবলম্বন করতে হবে? অনেক সময় দেখা যায় যে এর প্রসিডিউর এর মাঝখানে তাদেরকে কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয়। সেই নিয়ম-কানুনগুলো যদি একটু আমাদেরকে বলেন। আচ্ছা। হ্যাঁ, ফার্স্ট এ আমরা পেশেন্ট আসলে কিন্তু আ তাকে রেডি করতে হবে ফার্স্ট এ। মানে সকালে যদি আসে উনি খালি পেটে আসবে। তারপরে সামান্য একটু সিডেশন বা প্রোপোফল দিয়ে আমাদের ওভাম পিকআপ টা করা হয়। হ্যাঁ? ১ম এই তো আমরা পেশেন্টকে রেডি করি ইনজেকশন দিয়ে, গোনাডোপিন ইনজেকশন দিয়ে মানে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন বা আম এইচএমজি দিয়ে আমরা পেশেন্টকে রেডি করি। হ্যাঁ? আমাদের স্বাভাবিক যে গর্ভধারণের চক্রটা আছে এখানে কিন্তু আমরা একটা ডিমই ডমিন্যান্ট ফলিকল হয়। কিন্তু এই আইভিএফ এর ক্ষেত্রে বা টেস্ট টিউব বেবির ক্ষেত্রে আমরা সাধারণত চাই যে ৮ থেকে ১৫ টা ডিমের হতে হুম, হবে। হুম। কারণ সব ডিম থেকে যে ভ্রূণ তৈরি হবে বা এমব্রায়ো তৈরি হবে এমন না। আবার কিছু আছে যে আমাদের ফ্রিজিং করা লাগতে পারে। এজন্য আমাদের থাকবে মানে টার্গেট থাকবে মাল্টিপল ডমিন্যান্ট ফলিকল তৈরি করা। মানে ১৮ থেকে তৈরি ২০ করা। সাইজের ফলিকল তৈরি করা। এক্ষেত্রে পেশেন্ট আসলে আমরা ফার্স্ট, 2nd বা 3rd ডে তে আমরা ইনজেকশন গুলো হুম, হুম। স্টার্ট করি এবং মনিটরিং করি। মনিটরিং করার পরে ১৮ থেকে ২০ সাইজ হলেই কিন্তু আমরা ট্রিগার করে থাকি। হুম, ট্রিগারকে হুম। অ্যাগনিস্ট বা এবং ডুয়াল ট্রিগার আছে। বিভিন্নভাবে ট্রিগার করে থাকি। ট্রিগার করার পরে ৩৪ থেকে ৩৬ ঘন্টা পরে কিন্তু আমরা অ্যা এগটা কালেক্ট করি। এগ রিট্রাইভাল যেটা বলে, সেটা হচ্ছে সামান্য সিডেশন এর মাধ্যমে বা যদি হুম, প্রোপোফল হুম। দিয়ে আমরা জেনারেল অ্যানেসথেসিয়ার মাধ্যমে ট্রান্সভাজানাল জি, সোনোগ্রাফি উইথ অ্যাসপিরেশন দিয়ে আমরা ফলিকল এবং ওসাইট গুলা কালেক্ট করে ফেলি। কালেক্ট তারপরে করে আমরা থাকি। ক্লিনিক্যাল যে এমব্রায়োলজিস্ট দক্ষ এমব্রায়োলজিস্ট এর মাধ্যমে বাকিটা আমরা সমস্যার সমাধান করি এবং এটা আমরা ল্যাবে যেখানে যে ল্যাবটা হবে খুবই মানে একেবারে জীবাণুমুক্ত। সেখানে HEPA ফিল্টার থাকবে, কোডা ফিল্টার থাকবে, হ্যাঁ? এবং কার্বন ডাইঅক্সাইড রিলেটেড যে ইনকিউবেটর থাকবে যেখানে আমাদের এমব্রায়োটা ডেভেলপ করবে। মায়ের পেটে হুম, যে হুম। এনভায়রনমেন্ট থাকবে এখানেও সেই একই এনভায়রনমেন্ট এ আমাদের সেটা ডে বাই ডে ডেভেলপ এমব্রায়োটাকে করে দিতে ডেভেলপ হবে। করতে হবে। হুম? ডেভেলপ করে দিতে হবে। আ
মানে এই বিষয়টি আসলে এতটাই সেনসিটিভ, এখানে আসলে একটা ভালো আইভিএফ সেন্টার এবং একজন দক্ষ চিকিৎসকের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং এই পার্টটা আসলে 50% বলা যায়। কারণ মার আ থেকে ওই ওভাম এবং স্পার্মটাকে এনে ওই জিনিসটাকে সফলকামভাবে করা যেতে পারে তখনই যখন এই পরিবেশটাকে তৈরি করতে পারে একটা ভালো সেন্টার এবং ভালো দক্ষ চিকিৎসক। সেজন্য ড্রিম ফার্টিলিটি কেয়ারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের বিষয়গুলোতে সাকসেস রেট নিয়ে আসার জন্য। আমি যেহেতু প্রোগ্রাম আজকে আমরা একদমই শেষ পর্যায়ে আছি, আমাদেরকে যদি ম্যাডাম একটু এই আইভিএফ এর বিষয়টি সম্পর্কে যদি একটু জানান যে আসলে মোটামুটিভাবে একটা আইভিএফ সেশন করতে যদি একটা রেঞ্জের মধ্যে আমাদেরকে বলা যায় যে এরকম একটা অ্যামাউন্ট পড়তে পারে, সেটা তাহলে সবার জন্য একটু সুবিধা হতো। হয়তোবা ডে বাই ডে এটার খরচ বেড়েও যেতে পারে। বাট যদি এখনের এই সময়টিতে জানতে চাই যে একটা রেঞ্জ যদি আমাদেরকে শেয়ার করা যায় যে নিয়ার অ্যাবাউট এই অ্যামাউন্টটা খরচ হতে পারে। আচ্ছা, এটা কিন্তু ওইভাবে বলা ঠিক হবে না। কারণ একেকজন হুম, পেশেন্টের কন্ডিশন কিন্তু একেক একেক রকম। রকম থাকে। ঠিক আছে? জি। হুম, এটার জন্য কারো দেখা যাবে ইনজেক্টেবল মানে ইনজেকশন হুম, হুম, যেগুলা হুম, দিয়ে আমরা স্টিমুলেশন করি, কারো বেশি লাগে, কারো কম হুম, লাগে। ঠিক আছে? এভাবে আলাদা, হুম, আলাদা ভাবে চিন্তা হুম, করলে হুম, কিন্তু যদি দেখা যাবে পেশেন্টের এজটা কম থাকে, সবকিছু ওকে থাকে, হুম, এমএইচ ভালো থাকে, তাহলে হুম, কিন্তু হুম, এত বেশি কস্টলি এটা না। হ্যাঁ? না। আমরা যেটা চিন্তা করি। ঠিক হুম, আছে? হুম, হুম, আবার যে ওভাম ফ্রিজিং এর ব্যাপারটাও এটা কিন্তু যেকোনো হুম, সেন্টারে ১ম 5 to 6 মান্থ কিন্তু এমনিতেই হুম, রাখে। পরে হয়তো এমনি একটা চার্জ দিয়ে তারা কস্টিং রেখে নেই। দেয়। হুম, হুম, কস্টলি। এবং ১ম বার আইভিএফ করলে যে কস্টটা আসে, 2nd টাইম বা 3rd টাইম কিন্তু অনেক কমে যায়। ঠিক কমে আছে? যায়, এখন আমাদের দেশে কিন্তু এটা এভেইলেবল হওয়ার কারণে কস্টটা অনেক কমে গিয়েছে। এবং কমে আমার গিয়েছে। মনে হয় এটাকে নরমাল ভাবে নেওয়াই উচিত। এত বেশি হার্ডলি বা এটা ওটা খুব বেশি সহজ মানে কঠিন কিছু না এটা। সেটাই। ইজি একটা ব্যাপার। সেটাই। আ আ আর যেহেতু ম্যাডাম এটা সায়েন্টিফিক একটা ব্যাপার এবং সবকিছু মিলিয়ে যদি সব ঠিক থাকে আশা করি যে যদি আ মা 60 to আমাদের 70% কিন্তু হ্যাঁ, এবং সাকসেস সেই রেট। সাথে আমাদের হুম। হ্যাঁ, সবকিছু মিলিয়ে যদি ওটা সবকিছু সমানে থাকে তো আল্লাহ চাইলে বাচ্চা অবশ্যই হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে যেহেতু একদমই শেষ পর্যায়ে আছি ম্যাডাম যদি শেষ কোনো পরামর্শ দেন দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, আমাদের দেশে মানে যে আ আইভিএফ বলেন, ইক্সি হুম, বলেন, হুম, হ্যাঁ? এগুলা কিন্তু অনেক অ্যাডভান্স টেকনিক সবই এসে গেছে এভেইলেবল এবং এখানে যেটা করা হয় পিজিটি, হ্যাঁ? মানে যে এমব্রায়োটা তৈরি হয় এখান থেকে টিস্যু নিয়ে কিন্তু জেনেটিক টেস্টিং ও করা হয়। এখান থেকে জেনেটিক টেস্টিং করে আমরা বুঝে ফেলি ইউপ্লয়েড নাকি অ্যানোপ্লয়েড, হ্যাঁ? ইউপ্লয়েড যদি এমব্রায়ো ট্রান্সফার করে মানে সেটার সাকসেস রেট অনেক বেশি। আবার অনেক আছে যে মানে ফিমেলের যে আমরা ট্রান্সফার করি তার আগে আমরা ইরা টেস্টটা করে ফেলি। ইরা টেস্ট করলেও কিন্তু রিসেপটিভিটি বা আমাদের সাকসেস রেটটা কতটুকু হবে এটা আমরা ধারণা করতে পারি। এই যে পিজিটি এবং ইরা টেস্ট এগুলা কিন্তু অনেক অ্যাডভান্স টেকনিক যেটা আমাদের দেশে এখন হচ্ছে এবং এটার জন্য আইভিএফ এর সাকসেস রেটটাও অনেক বাড়ছে। এগুলা ছাড়াই আগে কিন্তু করা হতো। এখন এগুলা করা হচ্ছে, হুম? এখন আইভিএফ যেটা আইভিএফ এর অনেকগুলা ফর্ম আছে, হ্যাঁ? অনেক সময় দেখা যাবে যে শুধু আইভিএফ তারপরে ইকসি, হ্যাঁ? আবার অনেক সময় দেখি প্রেশার-টেশার এগুলোর মাধ্যমে হচ্ছে। সব জিনিসগুলা জটিল মনে হলেও এত জটিল কোনো ব্যাপার না, হ্যাঁ? এখন আমরা কিন্তু ফার্স্ট এ আইভিএফ এর কথা বলি না। ১ম এ মেডিকেশন, তারপরে আইইউআই, তারপর অনেক পরে যে আইভিএফ, ইকসি এগুলার আসে। সুতরাং কোনো ফার্টিলিটি সেন্টারে গেলেই যে টেস্ট টিউব বেবি নিতে হবে বা আইভিএফ করতে হবে বা ইকসি করতে হবে এমন না, হ্যাঁ? আমরা ফার্স্ট এ ফার্টিলিটি সেন্টারে আসি, ইনিশিয়াল একটা অ্যাসেসমেন্ট করি, তারপরে স্টেপ বাই স্টেপ ম্যানেজমেন্ট এ আমরা আসি। তাহলে সাকসেস রেটটা কিন্তু খুব সহজে এসে যায়। আমাদের কিন্তু আর কোনো প্রবলেম থাকার কথা না। আমি এটাই দর্শকদের বলতে চাই যে আইভিএফ কোনো জটিল প্রক্রিয়া না। অনেক ধন্যবাদ ম্যাডাম আমাদের সাথে আজকে জয়েন করার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে আজকে দেওয়ার জন্য।